সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, দিস ইজ দ্য থার্ড ক্লাস, এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ডিসকাস করবো অ্যাবাউট আওয়ার এফোর্টলেস বারাকা কোর্স। সো আই হোপ ক্লাস 0, ক্লাস 1 এবং ক্লাস 2 আপনারা প্রপারলি দেখছেন। যদি না দেখে থাকেন ওগুলো একটু দয়া করে এই ভিডিওটা শেষ হওয়ার পরে দেখে নেবেন, বিকজ আপনি এই ভিডিওটাকে বা আজকের ক্লাসটাকে যদি প্রপারলি বুঝতে চান তাহলে ওই আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। না হলে কিন্তু আজকের ভিডিওটা আপনার কাছে অতটা ইফেক্টিভ মনে হবে না, বা আপনার উপর অত বেশি ইম্প্যাক্ট এটা আসলে ফেলতে পারবে না যতটুকু আসলে ফেলার কথা। ঠিক আছে? সো এখানে এই ভিডিওতে আসলে আমরা 3টা জিনিস নিয়ে মেইনলি কথা বলবো। নাম্বার 1, আমরা যদি বাম সাইড থেকে শুরু করি, এটা হচ্ছে একটা বই, যে বইটা হচ্ছে দ্য ডিভাইন রিয়ালিটি। এটা আপনারা অ্যামাজনে পাবেন। অবশ্য আপনারা চাইলে কিছু অনলাইন স্টোর আছে, যেমন দ্য হাউস অফ ওয়ার্ডস, হ্যাঁ, এরকম টাইপের কিছু অনলাইন স্টোর আছে যারা অরিজিনাল বইগুলো বিক্রি করে। আই অলওয়েজ সাজেস্ট যে আপনারা যেন অরিজিনাল বইগুলো কিনেন, সো দ্যাট ইউ ক্যান সাপোর্ট দ্য রাইটার। হ্যাঁ, এখন যদি অরিজিনাল না পান সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ দ্য ফটোকপি অর লোকাল প্রিন্ট অ্যাজ ওয়েল, বাট সব চেষ্টা করবেন। ইফ ইউ কান্ট, বাট ইফ ইউ ওয়ান্ট দ্য নলেজ, তখন এইভাবে আপনি করতে পারেন, জিনিসটা নিতে পারেন। সো দ্য ডিভাইন রিয়ালিটি, এটা একটা বই, অ্যান্ড এই বইটা আসলে খুবই আই ওপেনিং টাইপের একটা বই বলতে পারেন। আই রিয়েলি হ্যাভ দ্য অরিজিনাল কপি অফ দিস। আই থিঙ্ক আমি সৌদি আরব থেকে এটা নিয়ে আসছিলাম। সো এরকম টাইপের আরও অনেকগুলো বই আসলে আমি আনি, যেগুলো আসলে বাংলাদেশে তেমন পাওয়া যায় না। ঠিক আছে? আপনি মোস্টলি বইগুলো আপনার মক্কার যে হেরাম শরীফ আছে, হেরাম শরীফের যে মক্কা টাওয়ার, হেরাম শরীফের সাথে লাগানো মক্কা টাওয়ারের আপনার সেকেন্ড নাকি থার্ড ফ্লোরের মধ্যে আপনার একটা বই স্টল আছে, ওখানের মধ্যে আসলে এগুলো পাওয়া যায় আর কি। ওগুলো আমি দেখলাম যে বাংলাদেশে অনেক জায়গায় নাই, আবার বাংলাদেশে তো আবার অ্যামাজন নাই, আবার অ্যামাজনেও কয়েকটা বই আসলে নাই। সো you can search for the PDF. যদি আপনি লোকালি না পারেন, you can get a local copy if you want, but try to read these kind of books. Okay? So এই বই থেকে একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি এখানে উল্লেখ করছি আজকের ভিডিওতে, আজকের ক্লাসে। এই পয়েন্টটা হচ্ছে যে God has the picture, we just have a pixel. মানে আল্লাহর কাছে পুরো আপনার সরি ফর দ্যাট, আল্লাহর কাছে যে ছবিটা আছে ওইটার জাস্ট একটা ছোট পিক্সেল অ্যাকচুয়ালি আমাদের কাছে আছে, নাথিং মোর দ্যান দ্যাট। আল্লাহর কাছে যে ছবিটা আছে, একটা বড় ছবি, একটা ছবির মধ্যে হাজার হাজার লাখ লাখ পিক্সেল থাকে। ওই লাখ লাখ পিক্সেলের মধ্যে আমাদের কাছে শুধু একটা পিক্সেল আছে, যেটার উপরে বেস করে আমরা আমাদের পারসেপশন, আমাদের মাইন্ডসেট এগুলোকে গঠন করি। ঠিক না? এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি চেষ্টা করতেছি, আই এম ট্রাইং মাই বেস্ট টু ইমপ্রুভ মাই সিচুয়েশন, বাট আমি অনেক চেষ্টা করে আমার সিচুয়েশনটাকে কোনো মতো ইমপ্রুভ করতে পারতেছি না। অ্যান্ড আমি এমন এমন কাজ করতেছি, লাইক নামাজ পড়া থেকে শুরু করে, জাকাত দেওয়া থেকে শুরু করে, দান সাদকা করা থেকে শুরু করে, ইভেন রোজাও রাখতেছি, হয়তো বা সোমবার বৃহস্পতিবার এক্সট্রা আপনি নফল রোজা রাখতেছেন, নফল নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতেছেন। ইউ আর লুকিং ফর সামথিং অ্যান্ড ইউ আর আস্কিং আল্লাহ অ্যাবাউট ইট। এবং আল্লাহ সবসময় বলছেন যে তুমি আমার কাছে দোয়া করো উইথ সাবর অ্যান্ড সালাহ, এবং আপনি ওগুলাও করতেছেন, যে আল্লাহ যা যা বলছে আই এম অলসো ডুইং দ্যাট। তাও আমার যে মনের আকাঙ্ক্ষাটা আছে, যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি চাচ্ছি, ওই জিনিসটা আমি পাচ্ছি না। সো এবং আমার এই জিনিসটা আসলে খুবই দরকার। এবং আল্লাহ মানে আপনার মনের মধ্যে এই কথাগুলো আসে যে আল্লাহ যদি আমার সব কিছুই জেনে থাকে, ইফ আল্লাহ ইজ দ্য নোয়ার অফ এভরিথিং, আলহামদুলিল্লাহ হি ইজ দ্য নোয়ার অফ এভরিথিং, তাহলে কেন আল্লাহ বুঝতেছে না যে এটা আমার জন্য ভালো? এখন এইরকম টাইপের কথাবার্তাগুলো কিন্তু আমাদের মনের মধ্যে চলে আসে যখন আমরা একটা ফ্রাস্ট্রেশন বা স্ট্রেসড অবস্থায় থাকি। বাট টু বি অনেস্ট, এই জিনিসটা আপনাকে অবশ্যই একটা মাথায় রাখতে হবে যে কারেন্টলি আপনি যে জিনিসটা চিন্তা করতেছেন যে দিস উইল বি দ্য বেস্ট থিং দ্যাট উইল বি হ্যাপেনিং টু মি, এবং এটা আমার দরকার, এটা আমার চাই, এই জিনিসটা যখন আপনি ফিল করা শুরু করবেন, এবং আসলে ইউ নিড দ্যাট, ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট, ইউ নিড দ্যাট, তাও আল্লাহ আপনাকে দিচ্ছে না, তখন আমরা কি করি?
আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা আল্লাহর উপরে ভরসা হারাই ফেলি। দ্যাট ইজ দ্য মোস্ট অফ দ্য কমন থিং যেটা আসলে মুসলিমরা করে থাকে ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে? এবং এটা আমি শুধু মুসলিমদের কথাই বলবো না, ইট ইজ বেসড অন অল রিলিজন। যখন আমরা সবাই জানি যে উই হ্যাভ আ গড অ্যাবাভ আস, যে আমাদেরকে দেখতেছে, শুনতেছে, হি ওয়ান্টস দ্য বেস্ট ফর আস, এই কথাটা আমরা সবাই জানি, মানে মনের মধ্যে সবাই আমরা জানি। আমাদেরকে বড়রা শিখেছে, আমাদের হুজুররা শিখাইছে, বা সিনিয়র পার্সনরা আমাদেরকে শিখাইছে, মানে এইরকম যারা মানে স্কলার টাইপের আছে ওরাও বলতেছে, বাট স্টিল উই আর নট গেটিং এনি কাইন্ড অফ সাইন্স, ঠিক আছে? তো তখন আমরা কি করি, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে এই অবস্থায় মসজিদে যাওয়া বন্ধ করে দেয়, নামাজ কালাম পড়া বন্ধ করে দেয়, আল্লাহর উপর ট্রাস্ট চলে যায়। তো এই জিনিসগুলো হয়, এবং এগুলো হওয়ার পিছনে আসলে মূল কারণটা হচ্ছে কিছু শয়তানের অসওয়াসা থাকে, কিছু নফসের একটা সমস্যা থাকে অনেকের। আর এইসব ব্যাপার যারা খুব তাড়াতাড়ি এটা আসলে ধৈর্যটা হারাই ফেলে, ওদের আসলে ইমানটাও একটু উইক থাকে, টু বি অনেস্ট। সো এই কথাটা বলার পিছনে মূল কারণটা হচ্ছে, আপনি হয়তোবা যেটা মনে করতেছেন যে দিস ইজ দ্য বেস্ট থিং ইউ নিড। ওয়ান্ট এবং নিডের মধ্যে একটু পার্থক্য আছে। ওয়ান্ট মানে হচ্ছে আমার এটা লাগতেছে, এটা যদি না থাকে আই ডোন্ট, মানে আমার অত বেশি কোনো ক্ষতি হবে না, বা আমার কোনো অত বেশি যায় আসবে না, বাট হলে ভালো। আর নিড হচ্ছে আমার এই জিনিসটা লাগবেই। ফর এন এক্সাম্পল, খাবার দাবার, বা আমার একটা হেড ওভার মাই রুফ, আমার বাসা, পানি, যে সকল জিনিসগুলো আসলে একটা মানুষের নিড, এবং ওই নিডগুলো ফুলফিল করার জন্য আসলে আমরা টাকা পয়সা ইনকাম করি, রাইট? সো এমন অনেক বেকার যুবক আছে, এমন অনেক মানুষজন আছে যারা চাকরি খুঁজতেছে, যারা অনেক বিজনেসে ট্রাই করতেছে, বাট দে আর নট গেটিং এনিথিং। ওদের জন্য এই যে এখানে যে কথাটা আছে যে গড হ্যাজ দ্য পিকচার, উই জাস্ট হ্যাভ আ পিক্সেল, এটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। কিভাবে ইম্প্যাক্ট ফেলবে? আই উইল গিভ অ্যান এক্সাম্পল, মাই পার্সোনাল এক্সাম্পল, ঠিক আছে? আই এম শেয়ারিং উইথ ইউ গাইস। এখানে হচ্ছে ব্যাক ইন 2014 যখন আমি মানে আমার বিবিএ শেষ হয়েছে, অ্যান্ড তখন আমি ট্রেড করি, বাট ইট ওয়াজ নট মানে এটা হচ্ছে আমার প্যাশন টাইপের, আমার ভালো লাগে ট্রেড করতে, ইটস লাইক দ্যাট, ঠিক আছে? যেমন আমার এখন গেম খেলতে ভালো লাগে, ইট ডাজন্ট মিন যে আমি একটা প্রফেশনাল গেমার হয়ে যাবো এখন, ইটস নট লাইক দ্যাট। বাট ব্যাক ইন 2014 আমার যখন বিবিএ শেষ হয়েছে অ্যান্ড এমবিএ শুরু করছি, অ্যাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ লুকিং ফর জব। বিবিএ যখন আমি ইন্টার্নশিপ করি, এখানে চিটংয়ে একটা ক্যাপিটাল ফার্ম ছিল, এটা আই থিঙ্ক বাংলাদেশে অনেক জায়গায় আছে, এটার নাম হচ্ছে রয়্যাল ক্যাপিটাল। ওখানে আমি ইন্টার্নশিপ করি, কারণ আমাদের একটা ফ্যাকাল্টি ছিল, যে ফ্যাকাল্টিটা ওই রয়্যাল ক্যাপিটালে জব করতো। তো উনি আমাকে বলছে যে তুমি ইন্টার্ন করলে আমার এখানে করতে পারো, যেহেতু তোমার এইসব ব্যাপারে ইন্টারেস্ট আছে, লাইক ফিনান্স মার্কেট অ্যান্ড ট্রেডিং, এগুলো নিয়ে যাওয়ার তো ইন্টারেস্ট আছে, তো তুমি আমার এখানে করো, সমস্যা নেই। তো আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে ইন্টার্নটা ভালো মতো করলাম। করার পরে ওখান থেকে কথাবার্তা, মানে ওখান থেকে মানুষে বললো যে তোমার তো কাজটা অনেক ভালো লাগছে, তুমি ইন্টার্নের পরে আমাদের সাথে জয়েন করে ফেলো। সো আই ওয়াজ ভেরি হ্যাপি, টু বি অনেস্ট, আই ওয়াজ ভেরি হ্যাপি যে মানে বিবিএ শেষ করে ইন্টার্ন শেষ করতে করতে আই এম গেটিং আ জব অলরেডি। অ্যান্ড এরপরে মানে আমার ইন্টার্ন শেষ হইতে হইতে আসলে আমার মানে আই গট ম্যারিড, ইয়া, ব্যাক ইন মানে আমার তখন 22 বছর বয়স ছিল। সো আই গট ম্যারিড, ভালো কথা। তো ম্যারিড যখন, অবশ্যই আই হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটিস। নর্মালি সিঙ্গেল থাকা এক জিনিস, বাট বিয়ে শাদী করার পর বউয়ের খরচ আছে, আনুপাসাঙ্গিক আরো অনেক খরচ টরচ থাকে। ধরলাম যে আমার বাসায় আমার আব্বা আম্মার সাথে আমরা সবাই খাইতেছি, বাট স্টিল দেয়ার আর সার্টেন থিংস দ্যাট আ হাজব্যান্ড শুড ফুলফিল ফর হিজ ওয়াইফ। সো এইসব জিনিসগুলো তো আছেই। সো ওই অবস্থাতে যখন আমার বিবিএটা কমপ্লিট হলো, ইন্টার্নটাও কমপ্লিট হয়ে গেছে, বউও ধরেন তুলে নিয়ে আসলাম, তো আমি কন্ট্যাক্ট করলাম যে আমার তো ইন্টার্ন করছিলাম এরকম, সো আই ওয়াজ প্রমিস দ্যাট যে ইন্টার্ন শেষ করে আই ক্যান অ্যাকচুয়ালি জয়েন দ্য কোম্পানি। সো ওরা বললো যে না, এখন আসলে, তখন তো আমরা বলছিলাম, বাট এখন আসলে আপনাকে ওইরকম নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা জানাবো আপনাকে যদি আমরা নেই। তো প্রথম
যে একটা হোপ, ওইটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, হোপটা নষ্ট হয়ে গেছে। সো আই ওয়াজ আ বিট মোর হোপলেস, বুঝতে পারতেছিলাম না আসলে এখন কি করবো, কারণ আমার মেইন ফোকাস ওইটাই ছিল যে আমি ট্রেডিং রিলেটেডও আছে, বাংলাদেশ স্টক মার্কেট নিয়েও কাজ করতে পারবো। সো আই থিঙ্ক ইট উইল বি আ বেস্ট ম্যাচ ফর মি। সো ওদিকে একটা মনটা খারাপ হয়ে গেছে। দেন আই ওয়েন্ট টু, মানে আমি তখন এমবিএ করতেছিলাম। সো এমবিএ করতে করতে তারপরে ওখানে খবর পাইলাম যে গ্রামীণ ফোন ইজ হায়ারিং। সো আমার ফ্রেন্ডের বোন গ্রামীণ ফোন ঢাকাতে, ওখানে যে হেড অফিসটা আছে বসুন্ধরা, ওখানের মধ্যে জব করে। তো আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি ঢাকায়, আই নিড আ জব, আমি তো বিয়ে শাদী করছি, আই নিড আ জব। অ্যান্ড এখানে গ্রামীণ ফোনে শুনলাম এরকম এরকম নিতেছে, তুই, আমার ফ্রেন্ডকে বললাম যে তুই তোর বোনকে একটু বলে দিস, আপুকে একটু বলে দিস যেন আমাকে একটু রেকমেন্ড করে দেয়, সো দ্যাট আই ক্যান গেট দ্য জব, আই রিয়েলি নিড দ্য জব, আই রিয়েলি নিড সাম মানি। তো স্যালারি কেমন? স্যালারি হচ্ছে অ্যারাউন্ড 15 নাকি 16,000 টাকা পার মান্থ। ঠিক আছে, ওকে। সো কথাবার্তা বলে আসছি এবং আই গেভ দ্য ইন্টারভিউ। আমার হয় নাই, দে লাইকড মি, বাট আমার হয় নাই। ঠিক আছে, তো ওদের মধ্যে কেউ কেউ হয়তো আমার অ্যাটিটিউড ওদের পছন্দ হয় না, এরকম টাইপের কিছু ছিল, বাট ওভারঅল আই ওয়াজ আ গুড ক্যান্ডিডেট, বাট দে ডিডন্ট হায়ার মি। সো এমন একটা সময় যেখানে আই রিয়েলি নিডেড মানি, আই ওয়াজন্ট গেটিং আ জব, আমি জব পাইতেছি না। আচ্ছা, সেকেন্ড ডে আবার ভার্সিটিতে গেলাম, ক্লাস টাস করতেছি, ফার্স্ট সেমিস্টার শেষ, সেকেন্ড সেমিস্টারে দেন আই ওয়াজ সার্চিং ফর জব। তারপর একটা বাংলা লিঙ্কে কাস্টমার কেয়ারে জবের জন্য পাইছি। ওটার স্যালারি আই থিঙ্ক 17 নাকি 18,000 টাকা দিবে বলছিল। সো তখন ছিল 2015 সালের এপ্রিল ছিল আই থিঙ্ক, মানে বৈশাখের দিন ছিল। তো বৈশাখের দিনে ওরা ইন্টারভিউ ডেট ফেলছে। সো নতুন বিয়ে করছি, প্রথম বৈশাখে বুকে নিয়ে আর বের হয়ে নেই, আমি ইন্টারভিউ দিতে চলে গেছি। তো ইন্টারভিউ দিয়ে ওরা আমার অনেক বেশি পছন্দ করছে। ওখানে যা যা রিটেনে আমার খুব ভালো মার্কস আসছে, অ্যারাউন্ড অ্যাবাভ 90 মার্কস আসছিল। আমার আমার সাথে কথাবার্তা বলছে, মানে ভার্বাল যে ইন্টারভিউ ছিল, ইন্টারভিউগুলো করার পর ওরা মানে খুব হ্যাপি হয়েছে যে না, আই থিঙ্ক ইউ আর গেটিং ইন, সো গেট রেডি হ্যান্ডসাম ইয়াং ম্যান, এই সেই বইলা। তো বললো যে আচ্ছা ঠিক আছে, যে আপনি জয়েন করেন, ঠিক আছে, নেক্সট মান্থ থেকে আবার জয়েন করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি তো খুশি, চলে আসছি বাসায়। আসার পরে 2-3 দিন পরে ফোন করে বলতে, দেখেন আপনার তো বিবিএ আছে, বাট আপনার তো এমবিএ নাই, বাট আপনাকে তো আমাদের অনেক পছন্দ হয়েছে, আপনি একটা কাজ করেন, ওই এমবিএটা কমপ্লিট করে তারপর আপনারা আসেন। আমি বললাম এটা তো কাস্টমার সাপোর্টের জব, মানে ফোন করে মানুষের গালাগালি শোনার জব আর কি। সো দিস ইজ আ কাস্টমার সাপোর্ট বেসড জব, তো এখানের জন্য আমার এমবিএ কেন কমপ্লিট করতে হচ্ছে? বলতেছে না, দিস ইজ দ্য রুল অফ দ্য কোম্পানি, আপনি এমনি ওভারঅল ঠিক আছেন, জাস্ট এমবিএটা কমপ্লিট করলে ইউ ক্যান গেট ইন দ্য কোম্পানি, নো প্রবলেম। সো তখন আমি এমবিএ জাস্ট সেকেন্ড সেমিস্টারে ঢুকছি আর কি, মানে সেকেন্ড সেমিস্টারে কাজটা করতে, তো মন দিল অনেক বেশি খারাপ আরো। মানে কাস্টমার সাপোর্টের জবও পাইনি। তো এরপর এখন কি করবো, আই নিড টু ডু সামথিং। হ্যাঁ, তখন আমার এই জিনিসটা মাথায় ওই সময় আসছিল যে আমি তো ট্রেডিং করতে পারি, সো ট্রেডিং নিয়ে কিছু একটা করি। ঠিক আছে, তখন তো আর এত পারফর্ম টারফর্ম ছিল না, আর যে বিয়ে শাদী করলাম যে ওখানে অনেক টাকা পয়সা আমার খরচ হয়ে গেছে, যে নিজে ইনভেস্ট করে যে কিছু করবো এরকম কিছু ছিল না। দেন ওখানের মধ্যে এরকম করতে করতে এখন তো আমার খরচ তো চলতে হচ্ছে, যেগুলো মোটামুটি আরো কিছু সেভিং ছিল ওগুলো শেষ হয়ে আসছে আস্তে আস্তে, মানে বিকজ অলরেডি কয়েক মাস হয়ে গেছে, সো কিছু কিছু কম করে খরচ করলেও তাও সেভিংটা শেষ হয়ে আসতেছিল। দেন আমাদের এখানে একটা ডাটা এন্ট্রির একটা কোম্পানি ছিল, ডাটা এন্ট্রির কোম্পানি। হ্যাঁ, ওরা চাইনার একটা কোম্পানি, ওরা ডাটা এন্ট্রি করায়, মানে ওই যে পুরনো পুরনো কিছু এরকম ইমেজ থাকে, ওই ইমেজ থেকে ডাটাগুলো নিয়ে নিয়ে ওদের কম্পিউটারের মধ্যে এক্সেলের মতন একটা প্রোগ্রাম থাকে, ওখানের মধ্যে এন্ট্রি করতে হয়। সো আমি ওই ডাটা এন্ট্রির জবটা নিয়ে নিছি। ঠিক আছে, সো ওখানে ট্রেনিং করতেছিলাম। তো পরে দেখতেছে আমার টাইপিং স্পিড ওখানে যতজন আছে সবার থেকে অনেক হাই। ঠিক আছে, তো ওখানে যে ট্রেনার ছিল বলতেছে, ভাইয়া আপনি তো টাইপিং স্পিড হাই, আপনার আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইউ আর মোর কোয়ালিফাইড দেন দিস ডাটা এন্ট্রি জব, সো আপনি এখানে ডাটা এন্ট্রি কেন করবেন? আমি ভাই অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, বাট আই এম নট গেটিং এনি কাইন্ড অফ জব। তো এখানের মধ্যে যদি আমি অ্যাটলিস্ট 6-7 হাজার 8 হাজার টাকা যা পাই মাসে, ওইটা নিয়ে আমি কাজ করবো, সমস্যা নেই। আই জাস্ট নিড সাম মানি, অ্যাটলিস্ট মাসটা কাটানোর জন্য আই জাস্ট নিড সাম মানি। তো 7-8 হাজার টাকা পাইলেও ইটস কোয়াইট এনাফ ফর মি। তো ওই লোকটা
হি ওয়াজ এ গুড গাই। উনি কি করছে, ডাইরেক্টরের সাথে কথা বলছে যে আমাদের এখানে জাস্ট টাইপিং এর কাজের জন্য আসছে, বাট হি ইজ কোয়ালিফাইড, বিবিএ টিবিএ আছে এবং টাইপিং স্পিড অনেক ভালো, কথাবার্তা অনেক সুন্দর, সে ট্রেনিং শেষ করতেছে। এখন তাকে কি আমরা ডাটা এন্ট্রিতে টাইপিং এ ঢুকে দিব নাকি ইউ হ্যাভ এনি বেটার প্ল্যান? তো ডাইরেক্টর উনি আমাকে ডাকাইছে, বলতে তোমার কি অবস্থা, তো ডাকায় কথাবার্তা বলছে। কথাবার্তা বলার পর বলতে আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার, আমার হিউম্যান রিসোর্সের ব্যাকগ্রাউন্ড ছিল এইচআর, যেহেতু তোমার এইচআর এর ব্যাকগ্রাউন্ড আছে এন্ড ইউ সিম লাইক এ গুড গাই, তুমি আমাদের এখানে এইচআর এর জয়েন করো, ঠিক আছে, স্টার্টিং এ ট্রেনি হিসেবে কাইন্ড অফ জয়েন করো, দেন উইল সি হোয়াট উই ক্যান ডু। সো আমি ওই জবের মধ্যেই মানে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে না ঢুকে দেন মানে জাস্ট ট্রেনিংটা কমপ্লিট করছিলাম আর কি। এরপরে আমাকে ওরা এইচআর এর হিসেবে ট্রেনি হিসেবে নিয়ে নিছে। তো ওখানে আমার স্যালারি আই জাস্ট স্টার্টেড উইথ 11,000 টাকা পার মান্থ 11,000 টাকা। সো ওইভাবে করতেছিলাম ব্যাক ইন 2015। করতে করতে 3-4 মাস হয়ে গেছে। ইট ওয়াজ ভেরি হার্ড জব, মানে সপ্তাহে 6 দিন যেতে হতো, সকাল 8টা থেকে 8:30 থেকে শুরু করে আপনার ধরেন রাতের 7টা-8টা এরকম, মানে অ্যারাউন্ড 12 আওয়ার জব। বাট ওখানে ডিরেক্টররা বা আশেপাশের যে লোকজন ছিল, দে ওয়ার ভেরি গুড পিপল। তো ওনারা আমাকে সবসময় হেল্প করতো আর কি। মানে আমি অনেক সময় দেখা যেত, আমার একটা ছোট ল্যাপটপ ছিল, ল্যাপটপটা নিয়ে যেতাম, আমার একটা ডেস্ক ছিল, ডেস্কের পাশাপাশি ওই ল্যাপটপটা বসে ওখানের মধ্যে আমি চার্ট দেখতাম। একজন আমাকে বলতেছে, ভাই চার্টটা দেখতেছেন মানে মানে আপনি কি করেন মেনলি? আমি বলছি এটা আমার ভালো লাগে, ইটস লাইক এ প্যাশন টু মি, তো এটাই করি কাইন্ড অফ। মানে এমন না যে অনেক বেশি ইনকাম করে উঠাই ফেলাইতেছি, ইনকাম করছি আলহামদুলিল্লাহ, বাট ইটস নট নাথিং লাইক যে এটা করে আমার চলতে হবে এরকম টাইপের। তো তখন আমি কি করতাম, ওই যে ল্যাপটপ নিয়ে বসতাম, ল্যাপটপে কিছু কিছু অ্যানালাইসিস পাইতাম, অ্যানালাইসিস গুলো নানা রকম সোশ্যাল মিডিয়াতে, লাইক আপনার ফেসবুকে দিতাম, তারপরে তখন লিঙ্কডিন খুব বেশি চালাতাম, লিঙ্কডিনে দিতাম, এইসব জায়গায় সোশ্যাল মিডিয়াগুলোতে আমার অ্যানালাইসিস গুলো শেয়ার করতাম। একটা অ্যানালাইসিস, একটা স্ক্রিনশট দিতাম, কিছু মানে ওইটাকে ডিসক্রাইব করতাম, এক্সপ্লেন করতাম, এভাবে করে করে করতাম। ওভাবে করতে করতে একবার ওই অরবেক্স নামে একটা ব্রোকার ছিল, আপনাদের অনেকের মনে আছে নাকি জানি না, তো অরবেক্সের থেকে আমার কল আসছে যে আমরা আপনার অ্যানালাইসিস দেখছি এবং আই স দ্যাট ইউ হ্যাভ আ গুড অ্যামাউন্ট অফ ফলোয়িং, সো আপনি কি আমাদের সাথে কাজ করবেন কিনা? কি কাজ করবো আমি, আমার তো ওরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনার এক্সপিরিয়েন্সের দরকার নেই, জাস্ট সে যে আপনার কাজ করবেন কিনা, আপনি আমাদের সাথে ঢাকা এসে কাজ করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বলতেছে পজিশন কি? পজিশন হচ্ছে কান্ট্রি ম্যানেজার, ঠিক আছে। তো দেখেন জাস্ট সাডেন শিফট, মানে আমার স্যালারি প্রায় 10 গুণ হয়ে গেছে সাডেনলি। তো আমি করছি কি, ওই এমবিএ ছাইরা এমবিএ ড্রপ আউট হয়ে ইয়াতে চলে গেছে, ঢাকায় চলে গেছে। অ্যান্ড আফটার দ্যাট আল্লাহ রহমতে আফটার অরবেক্স আই জয়েন্ট উইথ ইনস্টাফরেক্স, এক্সনেস, অনেকগুলো ব্রোকারের সাথে কাজ করছি, পাশাপাশি নিজের ট্রেডিংটাকে ইমপ্রুভ করছি, দেন ফান্ডিং টান্ডিং ব্যবস্থা করছি। আমি আপওয়ার্কের প্রোফাইল ছিল, তারপর কিছু কিছু বড় বড় ক্লায়েন্টের সাথে আমার একটু ফ্রেন্ডশিপ ছিল, ওরা আমাকে ফান্ড টান্ড দিত, ওগুলো ম্যানেজ করতাম। সো আউট অফ দ্যাট, ফাস্ট ফরওয়ার্ডিং টু 10 years রাইট নাও অলরেডি। সো আমি আগে যে টাকাটা আমি আসলে আগে পুরো মাস খাটনি করে কামাইতাম, 11,000 টাকা, ঠিক আছে, পুরো মাস কষ্ট করার পর, সপ্তাহে 6 দিন 10-12 ঘন্টা ডিউটি করার পর যে কামাইতাম, যে টাকাটা কামাইতাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, এখন আমি এটা অ্যারাউন্ড 1 ঘন্টায় কামাই। আমি মাঝখান থেকে একবার হিসাব করতেছিলাম যে হাউ মাচ আই আর্ন পার আওয়ার, মানে আমার পার আওয়ারের ইনকাম কত। সো যখন এটা ক্যালকুলেট করে বের করছি, তখন মানে আমার হঠাৎ করে মানে কান্না চলে আসছে, বিকজ ফর দিস মানি আই ইউজ টু ওয়ার্ক 10 to 12 hours মানে পার ডে, মানে মাসে অ্যারাউন্ড 26 দিন আমি কাজ করতাম ফর দ্যাট অ্যামাউন্ট, and that amount I am earning in less than an hour currently. অবশ্যই এখন যদি এটা চিন্তা করেন যে আমি যদি আবার ব্যাকে যাই, যখন আমি রিজেক্ট হচ্ছিলাম গ্রামীণ ফোন থেকে বা লালিং থেকে, অ্যান্ড আই এম নট গেটিং এনি কাইন্ড অফ মানি, আমার মোবাইল নষ্ট হলে আমি মোবাইল ঠিক করানোর টাকা নাই, ঠিক আছে, একটা আপনারা হয়তো জানেন যে আমি গেম টেম খেলি, একটা গেম যে কিনবো বা কিছু একটা করবো, ওইরকম টাইপের আমার টাকা পয়সা নেই, মানে আই এম ডান উইথ জিরো, এরকম টাইপের, জাস্ট সার্ভাইভিং কোনো মতো, ঠিক আছে।
ওই জায়গা থেকে আমি এই জায়গায় চলে আসছি জাস্ট বিকজ আল্লাহ হ্যাজ হেল্প মি। এবং আল্লাহ জানতো যে আমি যদি গ্রামীণ ফোনে ঢুকতাম বা বাংলা লিঙ্কে ঢুকতাম, আমার লাইফটা এখন যেরকম আছি এরকম হইতো না। হয়তো বা ওই 18,000 টাকার থেকে বাড়তে বাড়তে আমি আজকে 60,000, 80,000, 70,000 পাইতাম, which is also less than 10% of or 10 or 20% of what I earn. ঠিক আছে? সো বুঝতে পারতেছেন যে আল্লাহ আপনাকে একটা ভালো রাস্তা, মানে অবশ্যই এটা আমার অনেক কষ্ট হয়েছে, আমি তখন বুঝতে পারিনি। আই ক্রাইড লিটারালি, মানে রাত্রেবেলা কান্না করতাম, মানে হোয়াট আই ডু, ঘুমাইতে পারতাম না। কিন্তু এই জিনিসটা জাস্ট আল্লাহর প্ল্যানের উপর যদি বিশ্বাস করে, ইফ ইউ জাস্ট কিপ ওয়ার্কিং, আমি যেটা বিশ্বাস করি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে যদি আপনি পারেন মন থেকে, আল্লাহ আপনাকে অবশ্যই একটা বেটার রোডের দিকে নিয়ে যাবে। কারণ আমরা জাস্ট দেখতেছি এখনের সময়, আগামী 2 মাসের সময়, 6 মাসের সময়, 1 বছরের সময়, বাট আল্লাহ আপনার পুরো জীবনটা কিন্তু আল্লাহর কাছে কিন্তু জানা আছে যে আপনি সারা জীবনে কি কি করতে পারেন, আপনার কোনখান থেকে রিজিক আসবে, আপনি কত টাকা ইনকাম করবেন, কি কি ডিফিকাল্টি ফেস করবেন, কি কি পজিটিভ থিং আপনার লাইফে আসবে। সো আমরা যদি এটার উপরে বেস করে যদি আমরা চলতে পারি, আই থিঙ্ক গাইস, ইফ ইউ জাস্ট ট্রাস্ট হিম, জাস্ট আমাদের পিক্সেলের উপরে বেস করে যদি আমরা বসে না থেকে, আমরা যদি তার কাছে যে ছবিটা আছে, বড় যে পিকচারটা আছে, সেই পিকচারটার উপরে বেস করে তার কাছে যদি সাহায্য খুঁজি, তাওয়াক্কুলটা রাখতে পারি, তাহলে আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট থিং উই ক্যান ডু। এবং এটা আমাদেরকে ইমোশনালি এবং ফিজিক্যালি সব দিক দিয়ে আমাদেরকে অনেক হেল্প করে। দ্যাট ইজ ওয়েন উই নিড টু ডু। এবং এই ব্যাপারে আসলে আল্লাহ কুরআনের মধ্যেও লিখছে, সূরা দুহাতে ওখানে একটা আয়াত আছে, আয়াতটা হচ্ছে দ্য ফিউচার উইল বি বেটার ফর ইউ দেন দ্য পাস্ট। এখন বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় নানা রকম অবস্থায় অনেক রকম গান আমরা আসলে শুনি। যেমন বাংলাদেশের অনেক একটা ফেমাস একটা গান আছে, গানটা কি, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম একটা গান আছে। আই থিঙ্ক আপনারা সবাই মোটামুটি শুনছেন, রাইট? আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাট এই গানটাও কিন্তু আমাদের কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করতেছে। বিকজ কোরআন বলতেছে তুমি পাস্টে যদি বা তুমি বলতেছো পাস্ট ওয়াজ বেটার বা পাস্ট ওয়াজ গুড, মানে গোল্ডেন ডেজ, এই সেই আমরা এগুলো প্রায় সময় বলি। বাট আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে দ্য ফিউচার উইল বি বেটার ফর ইউ দেন দ্য পাস্ট। যেখানে আল্লাহ বলতেছে, দ্য ক্রিয়েটর বলতেছে, দ্য ক্রিয়েটর অফ টাইম, দ্য ক্রিয়েটর অফ ইউ, দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স যখন এই কথাটা বলতেছে, দ্য ফিউচার উইল বি বেটার ফর ইউ দেন দ্য পাস্ট, তাহলে এখানে আর কোনো কোয়েশ্চেন আসতেছে না। এখন আপনি হয়তো বা বলতে পারেন আমাকে যে ভাই আগে তো ধরেন আমার কাছে চাকরি ছিল, আমি এটা করতাম ওইটা করতাম, ছোটকালে আমার কোনো টেনশন ছিল না, হ্যাঁ, আমি বাপের ঘাড়ের উপরে বসে খাইতাম। হ্যাঁ, ঠিক একই জিনিস, ওই জিনিসগুলো যদি চেঞ্জ না হইতো, ফাস্ট ফরওয়ার্ড টু 5 or 10 years রাইট নাও, একই রকম ভাবে যদি আপনি এখন থাকতেন, আপনার লাইফটা কত পরিমাণ মিজারেবল হইতে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর ওয়াদা কোনো সময় মিথ্যা হয় না। জাস্ট চিন্তা করে দেখেন যে আপনি যদি একই রকম ভাবে আপনার বাপের ঘাড়ের উপরে বসে খাইতেছেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরাঘুরি করতেছেন, আপনার এখন এইজ তো বাড়ছে অফকোর্স, বাট ওই আগের দিনগুলা নিয়ে যদি পড়ে থাকতেন, আপনি যদি নিজের ইমপ্রুভমেন্ট না হইতো, কোনো কিছু না হইতো, আগের দিন গোল্ডেন ডেজে যদি থাকে যেত, গোল্ডেন ডেজ আর গোল্ডেন না, একটা গ্রে ডেজ হয়ে যেত। জাস্ট এটা নিয়ে একটু চিন্তা করেন, এটা নিয়ে চিন্তা করার খুবই দরকার, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে আমরা আসলে চিন্তা করি না, আমাদের কাছে মাইন্ডের মধ্যে এত বেশি চ্যাটারিং গুলো হয়, হ্যাঁ, এত বেশি সেলফ টট হয়, অথবা আমরা যখন মাইন্ডে কোনো চ্যাটারিং না হয় তখন আমরা মোবাইলটা হাতে নিয়ে নিই, টিভি দেখা শুরু করি, কারোর সাথে কথা বলতে চলে যাই। বাট নিজে নিজে যে বসে একটু নিজের সাথে নিজের সময় কাটাবেন, ওই সময়টা কিন্তু কাটানো হয় না। অ্যাকর্ডিং টু আমেরিকান সায়েন্টিস্ট, উনি খুঁজে বের করছে যে মানুষের তো 3টা কনসিয়াস লেভেল আছে, 3টা লেভেল আছে, মাইন্ডের 3টা স্তর আছে। নাম্বার 1 হচ্ছে কনসিয়াস লেভেলটা কি, যেটা হচ্ছে আমরা যে কথাবার্তা বলতেছি, চিন্তা ভাবনা করতেছি, এখন যে চিন্তা করতেছি, এই জিনিসগুলো হচ্ছে আমরা কনসিয়াসলি করতেছি। আরেকটা লেভেল আছে মাইন্ডের, এটাকে বলে আনকনসিয়াস। ঠিক আছে, ওইটা আমরা বুঝতেছি না, জানতে না, এটা কাইন্ড অফ আমাদের একটা অভ্যাস থেকে ওই জিনিসটা হয়ে যাচ্ছে।
আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লেভেল আছে যেটার নাম হচ্ছে সাবকনশিয়াস। সাবকনশিয়াস লেভেলটা ইটস অলসো বেসড অন হ্যাবিট, বাট এই সাবকনশিয়াস লেভেলকে যদি আপনি ট্রেন করতে পারেন, এই সাবকনশিয়াস লেভেলকে যদি আপনি ভালো মতো ট্রেন করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার হ্যাবিট থেকে শুরু করে আপনার কাজের ধরন থেকে শুরু করে সবকিছুই আপনি ইমপ্রুভ করে ফেলতে পারবেন। সাবকনশিয়াস লেভেল, এখানের মধ্যে একটা বই আছে, আমি বইটার নামটা এখানে আপনাদেরকে লিখে দিই, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস লেভেল। এটা হচ্ছে জোসেফ মার্ফির একটা বই, এটার বাংলা সংস্করণও আছে, আপনারা রকমারি.com-এ পেয়ে যাবেন, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস লেভেল। এই বইটা একটু পড়ার চেষ্টা করবেন, এই বইটা পড়ার চেষ্টা করবেন। সরি, সাবকনশিয়াস মাইন্ড, সরি ফর দ্যাট, সাবকনশিয়াস মাইন্ড, থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কারেক্টিং, দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড। এই বইটা একটু পড়ার চেষ্টা করবেন, ইট উইল রিয়েলি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড যে আপনার সাবকনশিয়াস মাইন্ডটা আপনার কিভাবে হেল্প করে আপনাকে টু ইমপ্রুভ ইয়োরসেলফ। বাট ফোর্থ যে জিনিসটা, এটার ব্যাপারে অত বেশি কথাবার্তা বলা হয় না, দ্যাট ইজ কল্ড সুপার কনশিয়াস মাইন্ড। সুপার কনশিয়াস মাইন্ড, সো সুপার কনশিয়াস মাইন্ড জিনিসটা কি? সুপার কনশিয়াস মাইন্ড বা সুপার কনশিয়াস যে লেভেল থাকে মাইন্ডের, এই লেভেলে আপনি যদি পৌঁছাইতে চান, ঠিক আছে, ফর দ্যাট আপনাকে 30 মিনিট মিনিমাম 30 মিনিট, ম্যাক্সিমাম 60 মিনিট কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়া উইথ আ ব্ল্যাঙ্ক মাইন্ড বসে থাকতে হবে। পারবেন? আই ডোন্ট থিঙ্ক আপনারা কেউ, বা আমার নিজের কথাই বলে, আমি 5 মিনিটে বেশি পারি না, বা 10 মিনিটে বেশি পারি না। I'm trying to improve myself, but according to that doctor, if you want to attain that super conscious level of mind, আপনাকে এই জিনিসটা করতে হবে। এটাতে আসলে হয় কি, মাইন্ডের যে চ্যাটারিং গুলো থাকে ওই জিনিসগুলো আটকায় যায়, ওগুলো বন্ধ হয়ে যায়। এবং যখন আপনার মাইন্ডের চ্যাটারিংটা বন্ধ হয়ে যাবে, আই থিঙ্ক আমি এটা লাস্ট ক্লাসে এটার রেফারেন্স দিছিলাম, যে আপনার মাইন্ডে যদি চ্যাটারিং গুলো বন্ধ হয়ে যায়, at that moment you will get ideas, you will be calmer, এবং আপনার দেখবেন আপনার স্মৃতিশক্তি থেকে শুরু করে সবকিছু বাড়া শুরু করে দিচ্ছে। সবার থেকে বড় কথা যে আপনি ডিভাইন লেভেলের কিছু আপনার আইডিয়া বা সাপোর্ট পাবেন, যেটা আপনি নিজে বুঝতে পারবেন যে ইউ আর থিঙ্কিং আউট অফ দ্য বক্স, মানে এমন কিছু একটা হয়ে গেছে হঠাৎ করে। যে আমরা যে অনেক বেশি ডিস্ট্রাক্টেড থাকি, যে কোনো কিছু হইলে মোবাইল হাতে নিয়ে নিই, নাইলে টিভি দেখি, নাইলে এটা করতেছি ওইটা করতেছি, উই বিকাম ডিস্ট্রাক্টেড। আসলে ডিস্ট্রাকশনও দরকার আছে মানুষের লাইফে, ঠিক আছে, যে সবসময় আপনি জাস্ট চিন্তা করতে থাকলে আপনি মেন্টালি আনস্টেবল হয়ে যাবেন। বাট আমাদের ব্যাপারে যেটা হয়েছে, ডিস্ট্রাকশন বা এন্টারটেনমেন্ট হওয়ার দরকার ছিল 10 to 20% অফ দ্য টাইম। আমরা করতেছি কি, ডিস্ট্রাকশনের উপর আমরা 80% আছে, 20% অফ দ্য টাইম আমরা কাজ করতেছি, অন্য কিছু করতেছি। উই আর হাইলি ডিস্ট্রাক্টেড। ঠিক আছে, এই ডিস্ট্রাকশনটা করছে কি, আমাদের ওই সুপার কনসিয়াস যে মাইন্ডের লেভেলটা আছে, ওইটাকে আমাদের ওইটা যে অ্যাক্সেস করবো আমরা, ওই অ্যাক্সেসিং পাওয়ারটা কমাই দিছে আমাদের। ওইটার অ্যাক্সেসিং পাওয়ারটা আমাদের পুরোপুরিভাবে কমাই দিছে। সো ফর দ্যাট রিজন আমরা দেখা যাচ্ছে যে ডিভাইন হেল্প যেটা আমাদের পাওয়ার কথা, ডিভাইন আইডিয়াসগুলো যেগুলো আমাদের পাওয়ার কথা, সেই জিনিসগুলো আমরা কিন্তু পাই না। আপনি বড় বড় ট্রেডারের কথা বলেন, হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেডার, যদি অ্যাক্টিভ ট্রেডারদের কথা বলি, রাদার দেন অ্যান ইনভেস্টর, এর মধ্যে হচ্ছে আপনার রেড এলিও। আপনি যদি রেড এলিওর একটু ভিডিওগুলো দেখেন, আপনি জাস্ট ইউটিউবে কয়েকটা সাক্ষাৎকার দেখেন, ওকে যা জিজ্ঞাসা করবে যে হোয়াট ইউ ডু ইন দ্য মর্নিং, অর হোয়াট ইউ ডু ওভারঅল, হোয়াট ইজ দ্য বেস্ট থিং ইউ ডু, সে বলবে আমি মেডিটেশন করি। মেডিটেশন জিনিসটা কি? মেডিটেশন জিনিসটা অনেকে বলে এটা শিরক করতেছে বা এমন কাজ করতে বেদাত করতেছে, এই সেই। ভাই, ইউ আর জাস্ট টেকিং কন্ট্রোল অফ ইউর মাইন্ড, ইউ আর নট ডুইং এনিথিং। শিরিক বেদাত কি জিনিস যারা বলতেছে তারাও জানে না আসলে শিরিক বেদাত কি জিনিস, ঠিক আছে? সো ডোন্ট লিসেন টু দোজ। জাস্ট চেষ্টা করবেন যে নিজের মাইন্ডটাকে নিজের কন্ট্রোলে আনার জন্য, ঠিক আছে? এবং একটা জিনিস, নিজের মাইন্ডকে কন্ট্রোলে আনার জন্য ওয়ান অফ দ্য বিগেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু অ্যান্ড দ্য বেস্ট কিওর ইজ টু সারেন্ডার এভরিথিং টু আল্লাহ। যে আপনি যা যা করতেছেন
ঠিক আছে? ধরেন আপনি ট্রেড নিছেন, এখন একটা ট্রেড নিলেন, আপনি সবকিছু মেনে ট্রেড নিছেন, খুব লয়ালি ট্রেড নিছেন, অনেস্ট ভাবে ট্রেড নিছেন, আপনি জানেন যে আপনি সবগুলো স্টেপ ফলো করছেন, সবকিছু দেখে শুনে সবকিছু বুঝে ট্রেড নিছেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে সারেন্ডার করে দেওয়া, যে আল্লাহ যেটা করবে ইনশাল্লাহ ভালো করবে, আমি আই হ্যাভ ডান মাই পার্ট, রেজাল্ট কামস ফ্রম আল্লাহ। এই জিনিসটা, এই ফিলিংসটা, এই মাইন্ডসেটটা নিয়ে যদি আপনি আগাইতে পারেন, ইউ উইল ডু ওয়ান্ডার্স। প্রথম কথা, আপনার স্ট্রেস, ফ্রাস্ট্রেশন লেভেল এগুলো কমে যাবে। তখন আপনি বিলিভ করে নেবেন যে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। এটা আমরা মুখে মুখে বলি যে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, বাট এটা আমরা মন থেকে মেনে নিতে পারি না। অনেক সময় যখন মানুষজন মারা যায়, যেমন আপনার কাছে পিছের মানুষজন যখন মারা গেছে, তখন মানুষ আল্লাহকে দোষারোপ করা শুরু করে, এ আল্লাহ তুমি এটা কি করলে, এটা তুমি কেমনে করতে পারলো? আল্লাহ ক্যান ডু এনিথিং ভাই। এই যে আপনি কথাটা বললেন, এটা তো কাইন্ড অফ একটা শিরকের মতো কথা বলে দেবেন। If you think that Allah is doing something bad to you and that is not good for you, that means আপনি এখানের মধ্যে you're questioning him, the one who should not be questioned. এটাতে ইমান না? There are certain things that we don't understand. এমন এমন অনেক জিনিসগুলা কোরআনের মধ্যে ছিল, যে জিনিসগুলা গত 100 বছর আগে মানুষে বলতে যে এই জিনিস তো সম্ভবই না। একটা মানুষের ব্যাপারে এত কিছু জানা তো সম্ভব না। একটা মানুষ কি করতেছে, একটা মানুষের মনের মধ্যে কি ইন্টারেস্ট, এই জিনিসটা জানা তো সম্ভবই না। আল্লাহ এগুলো কিভাবে জানে? এখন 100 বছর ফাস্ট ফরওয়ার্ড করি, এখন দেখেন আপনি মনের মধ্যে কি চিন্তা করতেছেন। আল্লাহ তো অফকোর্স, আল্লাহ তো ডিভাইন, অনেক বড় একটা জিনিস, অনেক বড়, রাইট? গুগল আপনার থেকে বেশি জানে ভাইয়া। আপনি মনে চিন্তা করতেছেন যে আমার একটা শেভিং ট্রিমার লাগবে, দেখবেন যে আপনার ট্রিমারের অ্যাড এসে বেড়ে গেছে। চিন্তা করতেছিলাম, আমি কাউকে বলিও নাই। আপনি কোনো সময় ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, ইস আমার যদি একটা গাড়ি টাড়ি থাকতো, একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছে, আপনার মোবাইলে শুনে বলছে, দেখবেন ফেসবুকের পর থেকে গাড়ির শোরুমের অ্যাড এসে বেড়ে গেছে। তাহলে যেখানে পকেটের মধ্যে মোবাইল আপনার কথা শুনতে পারতেছে, আপনার মতো করে জিনিসগুলোকে শেপ করতে পারতেছে, সেখানে দ্য ওনার অফ দ্য ইউনিভার্স, চিন্তা করেন হোয়াট হি ক্যান ডু। সো আজকে যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করলাম, এগুলোর মধ্যে যে জিনিসগুলো আসছে, নাম্বার 1 হচ্ছে এটা যে আমরা সবসময় আমাদের লাইফটাকে খুব ছোটভাবে দেখি। আমাদের কাছে কিন্তু বড় পিকচারটা আমাদের কাছে নাই, বাট যার কাছে বড় পিকচারটা আছে তার উপরে যদি আমরা একটু রিলাই করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজলভ্য হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি না যে আমার সাথে জিনিসটা অনেক খারাপ হয়েছে, আমার সাথে আমার জিনিসটা অনেক ভালো হয়েছে। এই ব্যাপারে কিন্তু আমি লাস্ট ক্লাসে একটা আই থিঙ্ক আপনাদেরকে গল্প বলছিলাম। হ্যাঁ, একটা ফার্মারের গল্প বলছিলাম যার ঘোড়া চলে গেছিল, সামথিং লাইক দ্যাট। তো ওইটা আমি আবার এখন রিপিট করবো না, ইউ ক্যান গেট রেফারেন্স ফ্রম দ্য লাস্ট ভিডিও। বাট এই যে আপনার সাথে যে ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, এগুলো হচ্ছে জাস্ট আমাদের পারসেপশন। এগুলো পুরোপুরি হচ্ছে আমাদের পারসেপশন, যে এই জিনিসটা হয়েছে আমার সাথে খারাপ হয়েছে, এই জিনিসটা হয়েছে আমার সাথে ভালো হয়েছে, এটা হচ্ছে আপনার পারসেপশন। এবং আমরা আমাদের ইমোশন দিয়ে জিনিসগুলোকে খারাপ অথবা ভালো হিসেবে বিবেচনা করি। এটা তো আমাদেরকে ছোটকাল থেকে জিনিসগুলো শিখাই আসা হয়েছে, রাইট? যে ছোটবেলায় যখন আমরা কাউকে মারতাম বা কোনো কিছু একটা খারাপ কিছু করতাম, তখন আমাদের বাবা মা আমাদেরকে বলতো যে এই জিনিসটা খারাপ, এটা করা যাবে না, ঠিক আছে? তো ঠিক একই রকম ভাবে ধরেন আপনার কেউ একজন মারা গেছে বা কোনো একটা ক্ষতি হয়ে গেছে, কোনো একটা লস হয়ে গেছে, এটা সবাই সবাই বুঝতেছে যে এটা খারাপ হয়েছে। আসলে এই খারাপের ভিতরেও অনেক সময় ভালো কিছু লুকানো থাকে। যেমন আমারটা বললাম যে আমি কোনো জায়গায় জব পাচ্ছিলাম না, গ্রামীণ, বাংলা লিঙ্ক, কোনো জায়গায় আমাদের জব দিতেছিল না, যে টাইমে আমার আসলে খুবই দরকার ছিল, বাট ওই টাইমে আমি জবই পাচ্ছিলাম না, আই ওয়াজ হেল্পলেস। তখন দেখা গেছে যে আমি জাস্ট আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সারেন্ডার করে দিচ্ছি আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি যা করবে ভালো করবে, আমি আমারটা ট্রাই করি, আপাতত যেটা হাতে আছে ওইটাই করি, যেটা হবে দেখা যাবে। ইট ডিডেন্ট টেক ইভেন 6 to 7 months, 1 বছর তো লাগেই নেই, 6-7 মাসে মনে হয় ভালো মতো লাগে নাই, আল্লাহ আমাকে এর থেকে আর একটা বেটার পজিশনে নিয়ে গেছে।
আমার নিজের ঢাকায় আই হ্যাড মাই ওন ফ্ল্যাট, হ্যাঁ, নিজের ফ্ল্যাটে থাকতেছি, ইন্ডিপেন্ডেন্ট ছিল, পুরো ফ্ল্যাট সাজায় ফেলছি, সোফা, টিভি, সবকিছু, প্লে স্টেশন, এভরিথিং, রাইট? সো আল্লাহ গেভ মি দ্যাট। জাস্ট ওই সময়টাতে আল্লাহ হয়তো চিন্তা করছে যে আমি এই জিনিসগুলো যদি এখন ওকে দেই, ও সেই পরিমাণ গ্রোথ হবে না যে পরিমাণ গ্রোথে আমি ওরে রাখতে চাচ্ছি। সো আল্লাহ ইজ অলওয়েজ থিঙ্কিং গুড অফ ইউ। এই জিনিসটা বিলিভ করতে হবে, দিস ইজ দ্য মেইন থিং। ইমান মানে আল্লাহ এক, আল্লাহ আছে, এটা মানে ইমান নাই। আল্লাহর উপরে ভরসা করা এটাও একটা ইমানের অংশ। যে হোয়াট এভার পজিশন ইউ আর ইন, কারণ কি আপনি যে পজিশনে থাকেন না কেন, আল্লাহ আপনাকে ওই পজিশনে রাখছে, এবং আপনার দোয়া, আপনার কাজ, আপনার হ্যাবিট, এগুলোর উপরে বেস করে আল্লাহ ক্যান প্রোভাইড ইউ আ বেটার লাইফ অ্যাহেড, ইনশাল্লাহ। ওইটার জন্য আপনাকে অতটুকু পরিমাণ ধৈর্য, সবর এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে। এবং আপনার সাথে যা কিছু হয়, ওগুলোকে খারাপ বা ভালো এগুলো তো কোনো কিছু বিবেচনা না করে, কোনো কিছু আসলে খারাপ এই জিনিসটা বিবেচনা না করে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আমরা অনেকে বলি না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই কথাটা আমরা কথায় কথায় বলি, বাট উই ডোন্ট বিলিভ ইট। আমরা নামাজ পড়ার জন্য জাস্ট একটা এক্সারসাইজ করি। ম্যাক্সিমাম মানুষ, হয়তো আপনার কথাটা শুনতে খারাপ লাগবে, আমরা নামাজ পড়তে যাই না, আমরা আসলে এক্সারসাইজ করতে যাই, ফাইজলামি করতে যাই। আমরা শুনতে কথাটা খারাপ লাগবে, বাট আসলে এটা ট্রু। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন আজকে যদি আপনাদের দেশের প্রাইম মিনিস্টার যদি চলে আসে, ধরেন ডক্টর ইউনূস চলে আসলো, অথবা ধরেন ডোনাল্ড ট্রাম্প চলে আসলো বাংলাদেশে, এবং আপনার সামনে দাঁড়ায় আছে, আপনার সাথে কথা বলতেছে, আপনার সামনে দাঁড়ায় আছে, আপনার সাথে কথা বলতেছে, সে আপনাকে চিনেও না, ঠিক আছে, আপনার সাথে কথা বলতেছে, সে আপনার সাথে কনভারসেশন করতেছে, মানে আপনি একটা কথা বলতেছেন, সে একটা কথা বলতেছে, এরকম টাইপের। ওই সময় গিয়ে আপনি কি মনের মধ্যে অন্য কিছু চিন্তা করবেন, ডাইনে বামে তাকাবেন, ঘুমের মতো ভান করবেন, না কি করবেন? আপনার অ্যাটেনশনটা কেমন থাকবে তখন? সেখানে ডোনাল্ড ট্রাম্প, ডক্টর ইউনূস বলেন, ইভেন পুতিন বলেন, এত বড় বড় মানুষরা আসলে তখন আপনি একদম সোজা সাপটা হয়ে যান। পুরো দুনিয়ার যে ক্রিয়েটর, তার সামনে যখন আপনি যান, তখন আপনার পেট চুলকায়, মাথা চুলকায়, হ্যাঁ, তারপরে ঘুম আসে, হাঁচি আসে, ইচ্ছা মতো কাশি দেন। কেন ভাই? কার সামনে দাঁড়ায় আছে? তাড়াতাড়ি নামাজটা শেষ করে দৌড় মারার চেষ্টা করেন, ঠিক আছে, কারো কারো দরকার থাকতে পারে, ইমার্জেন্সি থাকতে পারে, বাট নামাজও পরে 5G গতিতে। কার সাথে ফাজলামি করতেছেন আপনারা? ঠিক না? সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটু বোঝার দরকার আছে, যে হোয়াট উই আর ডিলিং উইথ, আমরা আসলে কার সাথে কি কি করতেছি এখানে। এমন একটা সত্তা যে সবকিছুই জানে, হি নোস হোয়াট এভার ইজ ইন ইয়োর মাইন্ড, আপনার মনের মধ্যে কি জিনিসটা আছে, ওই জিনিসটা শুধু সে জানতেছে। এবং তার সামনে যখন আপনি দাঁড়াইতেছেন, এগুলো তো একটা যে ভক্তি করে দাঁড়ানো বা একটা রেসপেক্ট, একটা ন্যূনতম রেসপেক্ট, ওইটাও তো করতেছেন। একটা কোম্পানির মালিককে যতটুকু রেসপেক্ট করেন, পুরো দুনিয়ার মালিককে অতটুকু রেসপেক্ট মানুষের করে না। খুবই শেমফুল ব্যাপার আসলে। সো এই জিনিসগুলো আমাদেরকে একটু ঠিক করতে হবে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমাদের পুরো ওয়ার্ল্ডটা আপনার ফেভারে বানানো হয়েছে। আমরা অনেক সময় বলি না, দ্য ওয়ার্ল্ড ইজ রিগড এগেইনস্ট ইউ। সত্যি কথা বলতে, দ্য ওয়ার্ল্ড ইজ রিগড টু অ্যাসিস্ট ইউ। আপনাকে অ্যাসিস্ট করার জন্য ওয়ার্ল্ডটাকে আল্লাহ ওভাবে সৃষ্টি করছে। হ্যাঁ, আপনার যখন একটা ট্রায়াল যাচ্ছে, কোনো একটা ঝামেলা যাচ্ছে, ইট ইজ ইট ইজ ইট ইজ মানে এটা করানো হয়েছে এই কারণে যাতে আপনি স্ট্রং হইতে পারেন, আপনি আরো বেটার হইতে পারেন, আপনি আরো বেটার ইকুইপড হইতে পারেন। আমার কথাই বলি, আমি যদি একটা জিনিস ধরেন, আমি মানে যখন নতুন নতুন ট্রেডিং শিখতেছি, আমি যদি তখন দেখতাম যে জাস্ট স্পিন বার, ইনসাইড বার, এনগালফিং বার, এগুলা দিয়ে আমি রাইতে দিনে প্রফিট করতে পারতেছি, আমার আর এত কিছু শেখা হইতো না। আমি ওই 2-3টা জিনিস নিয়ে সারা জীবন বসে থাকতাম। তো আল্লাহ যখন কমপ্লেক্সিটিস গুলো মানে সৃষ্টি করছে, তখন আমার মাথায় এই জিনিসটা আসছে না, দিস আর নট এনাফ, আমার আরো নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, আমার নিজেকে আরো বেটার বানাইতে হবে। এবং নিজে যখন আমি বেটার হব, তখন আমি আরো বেটার আর্ন করতে পারবো,
আমি লাস্ট ক্লাসে এটা একটা বলছিলাম যে আপনি নলেজ দিয়ে আপনার ক্যাপাসিটিটাকে বাড়াইতে পারবেন। আপনি যখন ক্যাপাসিটি অটোমেটিক্যালি বাড়াই ফেলবেন তখন দেখবেন আপনার কাছে ইনকামও বেড়ে যাবে, কারণ আপনি ওই রকম ক্যাপাসিটি বানাই ফেলছেন যে মানুষ 1 কোটি টাকা হাতে রাখতে পারে। এখন আপনার ক্যাপাসিটি থাকে যদি $100 হাতে রাখা, তাহলে আপনি জীবনে 1 কোটি টাকা হাতে রাখতে পারবেন না, ওইটা আপনাকে আল্লাহ দিবেও না। হ্যাঁ, আপনি একটা ট্রেড করার পর সেকেন্ড টাইম মেজাজ খারাপ হয়ে যেখানে 1% করে করে রিস্ক নিচ্ছিলেন, এর পরের বার ওই 1% লস করার ওইটা আপনার মেজাজ ঠিক রাখতে পারেন নাই, এরপরে নেক্সট ট্রেডে আপনি 10% করে রিস্ক নেওয়া শুরু করে দিচ্ছেন। আল্লাহ বুঝে গেছে যে ভাই ও এখনো হি ইজ নট রেডি অর শি ইজ নট রেডি, আপনার দিবেন ওই জিনিসটা। যে মানুষটা যোগ্য ওরাই দিবে, যে মানুষগুলো এগুলো কন্ট্রোল করতে পারবে, এটাকে ক্যাপাসিটি আছে যে জিনিসটার, তাকে আল্লাহ দিবে অফকোর্স। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সবকিছু আপনার জন্যই হচ্ছে এবং কোনো কিছু আপনাকে হার্ম করার জন্য হচ্ছে না। এভরিথিং হ্যাজ আ লেসন, এভরিথিং হ্যাজ আ লেসন। এবং আপনাকে যে নেগেটিভ থিঙ্কিং গুলো করাচ্ছে এগুলো শয়তান ছাড়া আর কিছু না, অথবা শয়তান নাইলে আপনার নফস। আর আমাদের নফস অলরেডি এত বেশি ডার্টি হয়ে গেছে যে আজকাল দেখা যাচ্ছে শয়তানের থেকে আমাদের নফস আমাদের বড় দুশ্মন হয়ে দাঁড়াইছে। যদিও আল্লাহ বলে দিছে যে শয়তান ইজ ইয়োর, মানে শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। He will always try to harm you. Your দুনিয়া না আখিরা দুটোটাই। বাট এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ও আমাদের শত্রু ভালো কথা, এখন যে আমাদের সাথে আমাদের ফেভারে সবসময় কাজ করানোর চেষ্টা করতেছে সে আমাদেরকে কি বলতেছে, এবং হাউ আই ক্যান গেট রিড অফ শয়তান অ্যান্ড আওয়ার ব্যাড নাফস, দ্যাটস ইট। ঠিক আছে? সো যখনই আপনার মনে হবে যে যখনই আপনার মনে হবে যে আপনি নিজে হার্ম ফিল করতেছেন, অনেক লস ফিল করতেছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আসলে আপনি আপনার ক্রিয়েটরকে না বোঝার কারণে। আমাদের যে গড, আমাদের যে আল্লাহকে আপনি প্রপারলি বুঝতে পারতেছেন না বলে, চিনতে পারতেছেন না বলেই আসলে আপনার মনে হইতেছে যে ইউ আর হার্মড, এভরিথিং ইজ রিগড এগেনস্ট ইউ। এই জিনিসগুলো আমি নিজেও বুঝতাম না, কাইন্ডলি টু বি ভেরি অনেস্ট, আমি নিজেও বুঝতাম না এই জিনিসগুলো। আমার নিজেরও এই জিনিসগুলো ফিল করতেছে, আমার নিজেরও সাইকোলজিস্টের কাছে যাইতে হয়েছে। বাট যখন আমি নিজে পড়াশোনা শুরু করছি অ্যাবাউট ইসলামিক থিওরিজ অ্যান্ড এভরিথিং, স্পিরিচুয়াল ইসলাম যেটাকে বলা হয়, এটা নিয়ে যখন পড়াশোনা শুরু করছি তখন আমার মনে হয়েছে আপনি যদি এই জিনিসগুলো ভালো মতো বুঝতে পারেন, ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ সাইকোলজিস্ট, ইউ ডোন্ট নিড এনি কাইন্ড অফ ডক্টর ফর ইউ, ইভেন ফর ইউর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। সবকিছু ঠিক করে ফেলতে পারবে একজন আছে, হি ক্যান ডু ইট এভরিথিং। ডাক্তারও উসিলা, অফকোর্স ইফ দেয়ার ইজ সার্টেন থিংস দ্যাট নিড টু বি কিওর্ড, আল্লাহ আপনাকে তার কাছে অলরেডি অটোমেটিক্যালি পাঠাই দিবে। বাট আপনার মেন্টালি যে আমরা সমস্যার মধ্যে পড়তেছি, ডিপ্রেশন, এই সে, এইগুলো সবগুলো শয়তানের চাপ, আর কিছু না। ইফ ইউ ওয়ান্ট টু গেট আউট অফ ইট, মেক শিওর ইউ সারেন্ডার। কারণ আমরা রিজিস্ট করতেছি বলেই আমরা আসলে এটা নিয়ে কষ্ট পাইতেছি। দেখবেন আপনি কোনো কিছু যখন রিজিস্ট করবেন, ইট উইল টেক আপ ইউর এনার্জি, ফিজিক্যাল এবং মেন্টাল এনার্জি। বাট আপনি যদি সারেন্ডার করে দেন, দেখবেন আপনি অনেক কাম অ্যান্ড কোয়াইট থাকতেছেন, আল্লাহর উপরে ভরসা করতেছেন, তখন দেখবেন আপনার মেন্টাল প্রেশারটা আপনার কাছে লাগবে না। ঠিক আছে? তো রিসেন্টলি আমার কথায় আসি। রিসেন্টলি লাইক গত বছর জুলাই আগস্টের দিকে যখন 2 সপ্তাহের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা হয়তো যারা এখানে অনেক পুরনো স্টুডেন্ট আছেন তারা অনেকেই জানেন যে আমি আস্তে আস্তে একটা প্রফ ফান্ডের ব্যালেন্স বাড়াইতেছিলাম, যেটা আমি $1,00,000 দিয়ে শুরু করছি, এটা বাড়তে বাড়তে প্রায় $7,00,000 পর্যন্ত গেছিল। এবং অ্যারাউন্ড ওই দিন হিসাব করলাম যে ওইটা অ্যারাউন্ড $1.2 মিলিয়ন পর্যন্ত আমার ফান্ডটা গেছিল। $1.2 মিলিয়ন ফান্ড, কয়েকটা প্রফ ফার্মের ফান্ড একসাথে স্কেল আপ করা, সবকিছু মিলাই ফান্ডিং টার্নিং অবস্থায় ইট টুক অ্যারাউন্ড $1.2 মিলিয়ন। $1.2 মিলিয়ন আমাদের MFX এর $1.2 মিলিয়ন একটা ফান্ড। এবং এই দুইটা সপ্তাহ আমি যে মানে করতে পারি নাই ট্রেড, ঠিক আছে, হঠাৎ করে যে ট্রেড আমাদের ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এখানের মধ্যেও কিছু আসলে রানিং ট্রেড ছিল, একটা দুইটা অ্যাকাউন্টে মনে হয়। এরপরে মানে সামহাউ মেইন থিং ইজ দ্যাট I lost the accounts. I lost all of it. A lot of money. ঠিক আছে? The first thing, মনটা খারাপ হয়েছে, অফকোর্স মন খারাপ হওয়াটা স্বাভাবিক। বাট
পরে বুঝলাম যে না, এটাকে আসলে রেজিস্ট করে লাভ নাই। এখন যে পজিশনে আসছি, এখন পজিশনটা যেমন আছে তেমনই থাকবে। কি করবার, এখন যদি আমি হাই হতাশ করে কান্নাকাটি করে লাফালাফি করে, এখানে আমাদের আসলে ইট উইল নট হেল্প। টাকাটা ফেরত আসবে না, আমার সাকসেসটা ফেরত আসবে না। সো আই লস্ট ইট, আমার মানিটা আবার আমি ফেরত পাবো না। ঠিক আছে, সো ওইটা করলাম কি, আই জাস্ট সারেন্ডার্ড, যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, যেহেতু আমার নলেজটা তো আর কেউ নিয়ে যেতে পারে না। আই হ্যাভ মাই নলেজ। হ্যাঁ, আমার একটা দুইটা বছর যেগুলো আমার কষ্ট করে জিনিসটা ফান্ডিংটা বাড়াতে, স্কেলিং করতে, সবকিছু করতে, প্রপ ফার্ম পাস করতে যা যা খরচ হয়েছে, সময়টা যেটা গেছে, ওইটা ওইটা আমি আসলে তার ফিরে আনতে পারবো না। বাট এই ওভারঅল জার্নি, যে $1.2 মিলিয়ন যে জার্নি, এই জার্নিটার থেকে আমি কি কি শিখছি, এবং যেহেতু আমি $1.2 মিলিয়ন আল্লাহর মতো বানাইতে পারছিলাম, আনতে পারছিলাম এজ এ ফান্ডিং, আমি ইনশাল্লাহ $12 বিলিয়ন আনতে পারবো। এরকম একটা মাইন্ডসেট নিয়ে আই জাস্ট সারেন্ডার ইট টু আল্লাহ, যে আল্লাহ যখন মনে করবে যে আই উইল বি ইন আ রাইট প্লেস ফর দ্যাট, আই উইল গেট দ্যাট ইনশাল্লাহ। কারণ আমি যদি এখন ফোর্স করা শুরু করি যে আমার আজকের মধ্যে, এক মাসের মধ্যে আবার এই $1.2 মিলিয়ন চলে আসতে হবে, বা এই বছরের মধ্যে আমার $1.2 মিলিয়ন চলে আসতে হবে, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার না আসলে, টু বি অনেস্ট। বাট আই ক্যানট ফোর্স ইট। নিজের উপরে জোর দাখিল করা যাবে না, মার্কেটের উপরে করা যাবে। মার্কেট কারেক্টিভ অবস্থায় আছে, মুভমেন্ট নাই, কিছু নাই। আমি 100 লট মাইরা দিলাম যে এই ট্রেডটা যদি হয়ে যায় তাহলে আমার এক ট্রেডের মধ্যে আমার পুরা ফেজ 1 পাস করে ফেলবো, বা এক ট্রেডের মধ্যে আমি $10,000 ইনকাম করে আমি উইথড্র করবো। এগুলো করতে গেলে তখন আমার ঝামেলা যাবে। সো দ্যাট ইজ হোয়াট ইউ আর রেজিস্টিং, ফোর্সিং সামথিং। ফোর্স করার কিছু নাই, লেট ইট বি। দেখেন না নদীর মধ্যে স্রোতগুলো যেভাবে লেট ইট বি টাইপের থাকে, জাস্ট এভাবে ছেড়ে দেবেন, লেট ইট বি, আর কোনো কিছুর দরকার নেই। সো আজকের পুরো জিনিসটার মেইন যে কনসেপ্টটা হচ্ছে, আমাদেরকে আল্লাহর উপরে প্রথমত ভরসাটা রাখতে হবে এবং সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে, ট্রুলি সারেন্ডার করতে হবে। ইটস নট লাইক দ্যাট যে হ্যাঁ আসি আল্লাহ ভালো করবে, বাট ওটা মন থেকে বিলিভ করতে হবে। ইবাদত করা এক জিনিস, মন থেকে ইবাদত করা আরেক জিনিস। আপনি নামাজ পড়তেছেন, সামনে আল্লাহ দাঁড়ায় আছে, এই জিনিসটা মনে করে নামাজ পড়া এক জিনিস। নামাজ পড়তেছেন, একটু পরে দৌড়ে যাই দোকানের মধ্যে, এরকম একটা হিসাব করতে হবে, আমার একটা কল আসতে পারে, আজকে ফেসবুকের মধ্যে এরকম একটা ইয়ে আছে, কালকে সাকিব খানের মুভি রিলিজ হবে। এইসব জিনিস যদি আপনি নামাজ পড়ার সময় মাথায় রাখেন না, পরে দেখবেন যে আসলে আপনার নামাজটা নামাজের মতন হইতেছে না। দ্যাট ইজ নট ফুল সারেন্ডার। সো নেক্সটের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা এহসান, এহসাস, এইসব ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো, ইমান নিয়ে আরো একটু বেশি জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ক্লাসগুলো সবাই ইনশাল্লাহ রেগুলারলি করার চেষ্টা করবেন। এটার ভিডিওটা আমাদের ইউটিউবে চ্যানেলে আপলোড হইতেছে, সো ইউটিউব চ্যানেলে গিয়ে দরকার হলে আরেকবার একটু রিভাইজ দিবেন। বাট আজকের যে জিনিসটা, এই জিনিসটা একটু মাথায় রাখার সবসময় চেষ্টা করবেন যে পাস্ট বেটার ছিল, এই জিনিসটা রাখা যাবে না মাথার মধ্যে। অ্যাজ পার কোরআন সূরাত আদ-দুহা, এখানে বলছে দ্য ফিউচার উইল বি বেটার ফর ইউ দেন দ্য পাস্ট। এবং আমাদের কাছে জাস্ট একটা পিক্সেল আছে, পুরো পিকচারটা নাই। মানে আমাদের লাইফে আসলে আমাদের এন্ডিংটা কেমন হবে, আমাদের আগামী 1 বছর পর আমরা কোন পজিশনে যাব, এটা আমরা জাস্ট অনুমান করতে পারি। যেভাবে আমরা ট্রেডিং এ প্রবাবিলিটিতে অনুমান করি, অনুমান করতে পারি দেখছি 1 বছর পরে আমার কি হবে না হবে, এগুলো সবকিছু কিন্তু আল্লাহর হাতে। সো উই আস্ক হেল্প ফ্রম হিম। হি ইজ দ্য ওনার অফ অল, হি ইজ দ্য ওনার অফ আস, হি ইজ দ্য ওনার অফ মি, হি ইজ দ্য ওনার অফ ইউ, হি ইজ দ্য ওনার অফ দ্য ইউনিভার্স। সো ওনার কাছে হেল্প চাই, কারণ হি হ্যাজ দ্য পিকচার। অ্যান্ড দ্য হেল্প চাওয়ার সময় অবশ্যই আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো চিন্তা ভাবনা আমরা আমাদের মাথায় রাখবো না, সবকিছু আল্লাহর কাছে সারেন্ডার করে দেবো। আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছেন, আপনার কেউ কোনো একটা সমস্যা হচ্ছে রিলেশনশিপ ওয়াইজ, এভরিথিং সারেন্ডার টু আল্লাহ। এরপরে যেটা রেজাল্ট আসে, যে রেজাল্টই আসুক, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করাটা, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আই হোপ আপনারা আজকে ভিডিওটার থেকে অনেক কিছু বুঝতে পারছেন, শিখতে পারছেন। আই গেভ মাই সাম পার্সোনাল এক্সাম্পলস অ্যাজ ওয়েল, সো দ্যাট ইউ গাইজ ক্যান রিলেট। সো আই হোপ আল্লাহ আমাকে যেভাবে হেল্প করে আসছে, এবার প্রত্যেকটা মানুষকে আল্লাহ হেল্প করে যায়। জাস্ট আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আল্লাহর হেল্পটা কীভাবে আমরা অ্যাভেল করতে পারি, কীভাবে আমরা সারেন্ডার করতে পারি আল্লাহর কাছে। এইভাবে যেন আমরা আগামীতে আরও বেটার করতে পারি ইনশাল্লাহ, এই প্রত্যাশা রেখে তাহলে আমি আজকে শেষ করতেছি এই ভিডিওটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।